প্রাইস আজকে আমরা আমাদের প্রাইমারি লাইফের কিছু জিনিস আলোচনা করব। প্রাইমারি লাইফ মানে কি, আমাদের প্রাইমারি স্কুলের ঘটনাগুলো নিয়ে একটু আলোচনা করব। মনে পড়ে সেই ছোট্টবেলার ছোট্ট স্কুল, হয়তো 3টে বা 4টে ঘর নিয়ে স্কুল, হয়তো দেওয়াল থেকে রং খসে পড়ছে সেই স্কুল, হয়তো বৃষ্টির মধ্যে সারা ঘরে জল ঢুকে যাচ্ছে সেই স্কুল, হয়তো বৃষ্টি হলেই স্কুল ছাড়িয়ে স্কুলের মাঠে বেরিয়ে যাচ্ছি খেলতে সেই স্কুল, যেগুলো হয়তো আর এখন চাইলেও পাওয়া যাবে না, কারণ এখন সরকার থেকে সমস্ত বিল্ডিংগুলো অনেক উন্নত, বাচ্চাদের দিকে অনেক টেক কেয়ার করা হয় এবং এত বেশি টেক কেয়ার করা হয় যে বাচ্চারা এখন ফ্রি স্পেস পাচ্ছে না। আর ফ্রি স্পেস না পেয়ে কোথায় যাচ্ছে? ফ্রি ফায়ারে যাচ্ছে। এই যেমন তুমি আমি সময় না পেলেই বা সময় যদি একটু হাতে পাই, বাইরে কি আর খেলতে যাই? আমরা কি করি? ফ্রি ফায়ারে খেলতে যাই, ফ্রি স্পেসে ফ্রি ফায়ার। তো যাই হোক, ফ্রি ফায়ার প্রমোশন চলছে না, এটা চলছে স্কুল লাইফের কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি আজকে। তো আজকে আমি আমার জীবনে ঘটে চলা 2-3টে ঘটনা স্কুল লাইফে, স্পেসিফিক্যালি বলছি প্রাইমারি স্কুল ডেজের কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। দেখো কোন কোনগুলো তোমার সঙ্গে মেলে, কোন কোনগুলো মেলে না। আশা করছি ম্যাক্সিমামটাই মিলে যাবে। তো আমার প্রথম স্কুল ছিল অমরনাথ একাডেমি, আমাদের পাশের গ্রামে, ধলতিতা গ্রামে ছিল একটি বেসরকারি স্কুল। এবং বেসরকারি স্কুলগুলোয় যা হয়, বাবা মা দিয়ে যান, তারপরে বাবা মা বাইরে চলে যান এবং ওদেরকে জোর করে ছোটোবেলা থেকে ট্রেনিং দেওয়া হয় যে তোমাকে ক্লাস ঘরে থাকতে হবে, তোমাকে অচেনা ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তোমাকে নতুন নতুন বিষয় শিখতে হবে, খুব রেগুলার হতে হবে, প্রেয়ারে রেগুলার হতে হবে, স্পোর্টসে রেগুলার হতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো, এবং আলাদা আলাদা খাতা থাকবে প্রতিটা সাবজেক্টের, ছক টানা খাতা, কোনোটা লাইন টানা খাতা, কোনোটা হচ্ছে নাম্বার বা যেটা হয় না নামতার খাতা। তো আমার সঙ্গেও সব কিছু হতে লাগলো। এবারে আমি বেচারা, যে কিনা হ্যারিকেনের আলোয় পড়াশুনো করা ছেলে, কারেন্ট অফ হয়ে যাবে সন্ধ্যেবেলা, আমাদের বাড়ির ওখানে যা ছিল, সন্ধ্যেবেলা কারেন্ট অফ হয়ে যাবে এবং তারপর আমি কি হ্যারিকেন নিয়ে পড়তে বসবো, আর বাবা অফিস থেকে বাড়ি এসে হ্যারিকেনের আলোয় চুপচাপ শুয়ে থাকবে। আর কি, একটা জেনারেটার কানেকশান ছিল বাড়িতে, মানে পাড়ার মধ্যে অনেকগুলো ঘরে মিলে একটা জেনারেটার ছিল, সেখান থেকে ওই পাখাটুকু চলবে যাতে গরম না লাগে। তো সেই জায়গার ছেলে ধুম করে এমন একটা স্কুলে গেছে যেখানে ঢুকেই কিনা বাবা আমার মুখ দেখতে দেওয়া হচ্ছে না, মা হাতে দিয়ে বেরিয়ে গেলেন স্কুলের হাতে দিয়ে। তো আমি তো আমার বেমক্কা কাঁদছি, বিশাল কান্না পাচ্ছে আমার। আর দেখি কিছু এমন ছেলেপিলে যাদের আমি মোটেও চিনি না, কোনো দিন চিনিই না, তাদের দেখিই নি, তারা দেখি খুব হাসি ঠাট্টা করছে আর খেলা করছে। আর আমি ছোটোবেলায় ছিলাম একদম যারে বলে মায়ের ছেলে, মা ছাড়া কিচ্ছু বুঝি না, সারাক্ষণ মায়ের নেওটা। তো মাকে দেখছি দূরে বসে আছে, আর আমি তার কাছে যেতে পারছি না, কারণ ম্যাডাম তো ঘরে ঢুকেই দরজা দিয়ে দিয়েছে। এবার আমার কি ভয় লাগছে, যদিও আজকের দিনের ওয়েব সিরিজগুলোয় কিন্তু অন্য সিন দেখা যায়, ম্যাডাম ঘরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে, তার একটা বিশাল গল্প আছে। ছোটোবেলা তো ওগুলো ছিল না। তো এইবার বিশাল কাঁদছি, এবার কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছি। তখন বাবা বললেন, ধুস, একে ফিস দিয়ে স্কুলে ভর্তি করলাম এত টাকা খরচ করে, অথচ দেখো এই স্কুলটাই করতে পারলো না। তো তখন আমাকে আবার নতুন করে একটা সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করা হলো। এবং সেই স্কুলটা কোন স্কুল? একটা লেজেন্ডারি স্কুল। আমার বাবা, আমার দাদু, আমার কাকা, ইভেন আমার ফ্যামিলির সবাই ওই স্কুলে পড়েই বড় হয়েছে। একদম আমাদের বাড়ির পিছনের স্কুল, মন্দিরঘাটা দেশপ্রিয় প্রাথমিক বিদ্যালয়। এবং এই স্কুলটার মজার বিষয় হলো, আজও ওই স্কুলে আমার কাকিমা চাকরি করেন, ছোট কাকিমা। এবং যখন আমি পড়তাম তখন আমার সম্পর্কের এক দাদু সেই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন। তো যেদিন প্রথম স্কুলে ঢুকেছি, দাদু আমাকে বলেছিলেন, দাদু ভাই, তোমার দাদু কিন্তু ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, তোমার বাবা কিন্তু একজন স্কুল টিচার রিনাউন্ড, তোমাকেও কিন্তু কেউ হতে হবে। আমি তখন হেসে দিয়েছিলাম, আমি তো জানি না তখন কি একটা কি। তো এবার ভাবছি, হঠাৎ দেখি একটা লম্বা খালির বারান্দা আছে, যেখানে ক্লাস 1 সবাই স্লেট পেন্সিল নিয়ে বসে গেছে, আর সামনে একটা অ্যালুমিনিয়ামের বাক্স। তখন যদি ওটা জানতাম না অ্যালুমিনিয়ামের বাক্স, আর আমি একটা পিট ব্যাগ নিয়ে গিয়েছি। আমার ব্যাগে খাতা পেন, সেলেটও নেই। তো পরদিন বাড়ি এসে বিশাল বায়না যে আমার ওই লাগবে, বাক্সও লাগবে, স্লেট পেন্সিল লাগবে। তখন বাবা বললেন, দেখ, তুই চাগাতে পারবি না, তোর দেহ হালকা,
কিন্তু আমি তো আর কথা শোনার বান্দা ছিলাম না কোনো কালই। বললাম না, আমার ওটাই লাগবে। তো কী করলাম, গেলাম স্কুলে ওই নিয়ে। সে তো বিশাল ভার হয়েছে, কিন্তু কিছু বলতেও পারছি না। স্কুলে গিয়ে দেখি নারায়ণবাবু স্যার বলে একজন স্যার ছিলেন, যিনি আমার সময় রিটায়ার করে যান। যদিও গোপালবাবু স্যার বলে একজন স্যার ছিলেন, তিনিও রিটায়ার করে যান। আর সন্তোষবাবু, যিনি আমার সম্পর্কে দাদু হন, তিনি তো আগেই রিটায়ার করে গিয়েছিলেন। কিন্তু স্কুলে তখন হেড অফ দ্য ইনস্টিটিউশন কেউ ছিল না, তাই অ্যাজ এ টিআইসি বা টিচার ইনচার্জ বা রিটায়ারমেন্টের পরেও তিনি তার সময়টা ওখানে দিচ্ছিলেন, স্কুলের প্রতি দয়া করে বলা যায়। তো যাই হোক, গেলাম, গিয়ে দেখি স্যার সবাইকে নামটা জিজ্ঞেস করছে। আমি বলছি এই মরেছে, আমি তো টেবিল জানি, আমি তো নামটা জানি না। তখন যে নামটাটাকে টেবিল বলে তা তো জানতাম না। এইবার গিয়ে নামটা বলতে পারছি না, দিলেন মার, পিছনে একদম ছড়ির বাড়ি কষিয়ে। এবার পরদিন একের ঘরের নামতা, দুয়ের ঘরের নামতা এসব পড়ে মনে গিয়েছি। কিন্তু এমন করে দিন কাটতে থাকলেও আমাদের সবার চোখ ছিল যে পাশে যে একটা লম্বা ঘর রয়েছে, সেই ঘরে কোনো দেওয়াল নেই মাঝখানে, অথচ কিছুটা অংশ ক্লাস 2, কিছুটা অংশ ক্লাস 3, কিছুটা অংশ ক্লাস 4। আর আমাদের খুব বেশি ইন্টারেস্ট ছিল ক্লাস 2 যেখানটাই হচ্ছে ওই জায়গাটা যাওয়ার, কবে যেতে পারবো। 1 বছর কেটে গেল, চলে গেলাম ক্লাস 2-তে। কারণ ক্লাস 2-এ উঠলে ক্লাস 3 আর ক্লাস 4-এর দাদাদের কীর্তিকর্ম সব দেখা যাবে, এবং ওরা আমাদের খেলাতেও নেবে। টিফিন টাইমে আমরা স্কুলের বাইরে যে মাঠটা আছে স্কুলের সামনে, সেখানে গিয়ে খেলতাম। বর্ষাকালে তো আরও মজা, এই যে মাঠের জায়গায় জায়গায় জল জমতো, সেই জলে লাফালাফি করতাম। কখনো জলের মধ্যে আরেকটু করে দাগ টেনে দিয়ে আর একটা ছোট্ট পুকুর করার চেষ্টা করতাম, কখনো কাগজের নৌকা ভাসাতাম। কিন্তু দাদাদের দেখতাম ওরা ওই দোকানের ধারে গিয়ে কিছু কেনাকাটি করছে, কিছু খাচ্ছে, এসব করছে। আর তখন আমাদের মিড ডে মিল ছিল, এবং মিড ডে মিলে দুপুরবেলা খেতে দেওয়া হতো। কিন্তু মজার বিষয় হলো, যেহেতু আমার বাড়িটা একদমই পিছনে, আমি বাড়ি খেতে আসতাম। কিন্তু মন পড়ে থাকতো স্কুলে ওরা যে কী খায়, আমার খুব খেতে ইচ্ছে করে। তো মা বললেন, দেখ তোর পেটে সব সহ্য হবে না, তুই খাস না। কিন্তু জোর করে খেয়েছি, আর খেয়েছি তো খেয়েছি, ব্যাস হয়ে গেছে ডায়রিয়া, কারণ আমার পেটে সহ্য হয় না ওইগুলো। তো যাই হোক, এমন করে যাচ্ছে দিন, যাচ্ছে দিন যাচ্ছে। এবার একদিন এই ঘটনা আসলো, বা এরকম একটা প্রপোজাল আসলো হয়তো সর্বশিক্ষা মিশন থেকে, যে আমাদের স্কুলের বিল্ডিং এক্সটেন্ড করা হবে। এবং দেখলাম যে স্কুল লাইফে এমন কিছু বন্ধু তৈরি হলো যারা আজও বন্ধু হিসেবে আছে, কিন্তু তাদের জীবনের যে ম্যাক্সিমাম বিষয়টা সেটা বদলে গেছে। তাদের মধ্যে অনেকের বিয়েও হয়ে গেছে। ওয়ান অফ দেম ওয়াজ মাই ক্র্যাশ। হ্যাঁ, অনেককে ভালো লাগতো। ক্লাস 4-এ যখন উঠেছি তখন একটু একটু বুঝতে পারছি ভালো লাগাটা কি। তখন মনে হচ্ছে একে তো ভালো লাগছে বেশ। মানে ক্লাস 1, 2, 3-তে যাদেরকে দেখেছি নর্মালি, হঠাৎ করে তাদেরকে কেমন ভালো লাগতে শুরু করলো। এই বিষয়টাই আমার কাছে একটা বেশ চার্মিং ছিল। আজ লাগে চার্মিং, তখন বুঝতে পারিনি যে ক্লাস 1, 2, 3-তে তো এদেরকে দেখেছি, এই তো একই সঙ্গে ঘুরছি, আলগা গায়ে খেলছি, ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই, মাঠের মধ্যে লাফালাফি করছি। হঠাৎ ক্লাস 4-এ উঠে কারোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে লাগলাম। তাদের চোখে ভালো হওয়ার চেষ্টা করলাম, নিজেকে অনেক বেশি সুপিরিয়র করার চেষ্টা করলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ক্লাস 4-এ উঠেও আমার 15-র নামতা, 13-র নামতা এসব মুখস্থ হতো না। সেজন্য তখনও মার খেতাম। অথচ মেয়েগুলোর মধ্যে কেউ কেউ আছে যাদের আমার চোখে লাগতো, তারা বেমক্কা ঠিকঠাক বলে দিত, আমার খুব রাগও হতো। তো এমন করে করে স্কুল লাইফ কেটে গেল। এবং যে বিষয়টা বলছিলাম যে আমাদের স্কুল বিল্ডিং বাড়ানোর একটা চিন্তাভাবনা চললো। এবার দেখলাম আস্তে আস্তে স্কুলের পিছনের অংশ, যেটা স্কুলেরই সম্পত্তি ছিল, সেই অংশে আস্তে আস্তে 1-2 করে ঘর তৈরি হতে লাগলো। তখন আমাদের মনে হলো, আচ্ছা ওই ঘরগুলোয় কখন যাব? অলরেডি কিন্তু তখন ক্লাস 4-এ পড়ছি আমরা, ওই ঘরগুলো কখন যাব? কিন্তু ওই ঘরগুলোয় আমাদের বলা হলো, তোমাদের জন্য নয়, যারা একদম বাচ্চারা, একদম ইনফ্যান্ট যারে বলতাম সেটা, তাদের জন্য। মনে খুব কষ্ট হলো। আরে আমরা বারান্দায় পড়াশুনো করেছি, এই রোদ্দুরে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, আমাদের জন্য না? মানে নতুন কিছু হলে আমাদের জন্যই তো হওয়া উচিত। অথচ তখন আমরা পড়ছি এমন একটি ঘরে, সেই যে বললাম লম্বা স্পেস, সেই ঘরে যার কোনো দেওয়াল নেই, কিচ্ছু নেই,
পাশ থেকে ঝরে পড়ছে, দেওয়ালের গা থেকে চুন, মানে ওই যে চুনের প্রলেপ থাকতো না আগেকার দিনে, চুন খসে পড়ছে। এবং আমাদের মধ্যে অনেকে এমন ছিল যে এটা খুব মানে মজার বিষয়, জানি না তোমরা সবাই মানে এটাকে ভিজুয়ালাইজ করতে পারবে কি না, বা কতটা দেখেছো, কতটা এক্সপিরিয়েন্স করেছো। ওই যে চুনের দেওয়াল না, জিভ দিয়ে চাটতো অনেকে, মানে ওইটা না খেতে বেশ দারুণ লাগে। এটা যে না করেছে সে বুঝতেই পারবে না কোনো দিন। ওই চুনের দেওয়ালে জিভ দিতে জিভটা যেমন ঠান্ডা হয়ে যেত, একটা দারুণ টেস্ট। সিমেন্ট, চুন আর ড্যাম্প, উফ, সে যে কী টেস্ট বলে বোঝানো যাবে না। এবং আমাদের ভিতর প্রতিযোগিতা হতো, এবং দেওয়ালের একটা বিশেষ অংশ ছিল, ক্লাস 4-এর সমস্ত ছেলে মেয়ে মোটামুটি ওখানে জিভ দেবেই, দিয়ে মোটামুটি একটু টেস্ট করে দেবে। এবং দেওয়াল সাদা, মানে একদম কি চুন উঠে সিমেন্ট বেরিয়ে গেছে সেখান থেকে। ভাবো কেমন দিন গেছে। আর আজকের দিনে আমরা খুব বেশি হাইজিনের চিন্তা ভাবনা করি, কই সেই সময় তোমাদের শরীর খারাপ করেনি? আর আজকের দিনে কি এটা খাওয়া যাবে না, বাইরের কাটা ফল খাওয়া যাবে না, মানছি কাটা ফল নষ্ট হয়ে যায়, বাইরের এই দোকানের এগরোল খাওয়া যাবে না, কি বড় একটা দোকানে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, তবে গিয়ে হাইজিন মেনটেন হবে। সবটাই কি আমাদের মনের কাছে নয়, যে আমরা মনে কি ভাবছি? তো যাই হোক, যাদেরকে তখন ভালো লাগতো তাদের ম্যাক্সিমামেরই বিয়ে হয়ে গেছে, আর রেয়ারলি 2-1 আছে যারা এখনও বিয়ে করেনি, কেরিয়ারে ফোকাসড। এই যেটুকু আমি চেষ্টা করে যাচ্ছি, তারাও চেষ্টা করে যাচ্ছে, লিটারালি বেকার যাকে বলে। এবং দুনিয়ার সব থেকে কঠিন কাজটা করে যাচ্ছি, কাজ খোঁজার কাজ। তো অনেকে তার মধ্যে খুব সেটেলড হয়ে গেছে, কেউ কেউ বিদেশেও চলে গেছে, কেউ কেউ দেশের মতো অনেক বড় বড় জায়গায় চাকরি করছে। আমাদের এখনও হাতির বাচ্চার মতো অবস্থা, বাচ্চা বেরিয়েও বেরোয় না, এমন কি আর করা যাবে। এরপর আমি আরেকটু যখন বড় হলাম, আমার বোন অন্য একটি প্রাইমারি স্কুলে গেল, সেটাও সরকারি, সাঁইপালা প্রাথমিক বিদ্যালয়। কিন্তু ওর স্কুল লাইফের সঙ্গে আমার স্কুল লাইফ কম্পেয়ার করতে লাগলাম। সেখানে তেমন বিশেষ সেই যে চার্মটা কিন্তু আমি খুঁজে পাইনি। ওরা অনেক বেশি ম্যাচিওর, ওরা শুরু থেকেই সব কিছু জানে যেটা আমরা জানতাম না। ওরা কোন বিষয়টা ঠিক, কোন বিষয়টা ভুল সেটা জানে। আমরা স্কুলে বাথরুম থাকা সত্ত্বেও বাথরুমের পিছনে একটি বাগান ছিল, সেখানে গিয়ে বাথরুম করতাম ইচ্ছে করে, এবং 3-4 জন বন্ধু মিলে একসঙ্গে বাথরুম করতাম। কার বাথরুম কত দূরে যায় এগুলো বলতে আমার লজ্জা করলেও কিন্তু এটা ফ্যাক্ট, এটা ছিল সেই সময়। কিন্তু এখন এগুলো আর টোটালি ইট হ্যাজ নো সাইন, এগুলো সাইনই নেই। সবাই এখন খুব ম্যাচিওর, জায়গায় বাথরুম করতে হবে। প্রাইমারি স্কুলে তো কী হয়েছে, বাবা মা এমন করে শিখিয়ে দিচ্ছে, মোটামুটি বিশাল কিছু ব্যাপার স্যাপার। আর যদি ঝড় বৃষ্টি হয়েছে তো পরের দিন আর স্কুল যাওয়া যাবে না, কিংবা স্কুল গেলেও বাড়িতে বলতে হবে স্কুল আছে, বাবা মা জানতো যে স্কুল নেই, তারপরেও যাচ্ছে কেন। স্কুলের মাঠে ব্যাস একটা লম্বা জায়গা ছিল, যেই লম্বা জায়গায় কি মানে ওই যে হাটের দিন স্কুলের সামনে যে মাঠটা, ওটা আমাদের হাট ছিল। তো হাটের যে দিন সোম শুক্রবার, ওখানে একটি আটচালার নিচে একজন বসতেন, তিনি মুড়ি, চিটবাদাম এইসব নিয়ে বসতেন। আর একজন পান বিক্রেতা ছিলেন, একজন চানাচুর বিক্রি করতেন, এরকম ছিলেন। তো ওনাদের কোনো দিন মিস ছিল না, মানুষগুলোকে আজও বড় মিস করি। ওনাদের নামটা তখনও জানা হয়নি, পরে জানতে পেরেছি। যাই হোক, সেই নামটা আমি আর নিতে চাই না, চোখে জল চলে আসে ভাবতে গেলেই। তো সেই মানুষগুলো জীবনে এতটা সরল ছিলেন, অথচ সোসাইটি তাদেরকে অনেক কষ্ট দিয়েছে পরে পরে। কী করা যাবে সেটা নিয়ে তো আর, সেই মানুষগুলো আমাদেরকে দেখলে এই বাচ্চা শুনে যা বলে এক মুঠো চানাচুর, এক মুঠো মোটা মুড়ি সব দিতেন, কিন্তু আমরা খেতাম। স্কুলের পিছনের একটা জায়গা ছিল, তখন আমাদের এই স্কুলটা এতটা ঘেরা ছিল না। স্কুলের পিছনে একটা জায়গা ছিল, যে জায়গায় দাঁড়িয়ে আমরা 3-4 জন বন্ধু ইচ্ছে করে লুকিয়ে বিকেলের পরেও মুড়ি, চানাচুর, বাদাম খেয়েছি। কেন স্কুলের পিছনে গিয়ে খেয়েছি? কারণ রাস্তা থেকে তো দেখা যাবে আমরা কি অপকর্ম করছি। তখন ওইটাই আমাদের কাছে অপকর্ম ছিল। কোন বন্ধুর পিছনে কাটি করা যায়, তখন খিস্তি খাস্তা বিষয়টা জানি না। এই বিড়ি সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এইসব বিষয়গুলো সত্যিই জানতাম না। মোবাইল ঘাঁটা, আসেইনি তো তখন মোবাইল।
আমার খুব মনে আছে 7-এ যখন উঠি আমাদের বাড়িতে প্রথম একটি ছোট্ট কিপ্যাড ফোন আসে, প্রায় 4,000 টাকা দাম নিয়েছিল, এবং সেটাকে উঠোনে নিয়ে এসে কথা বলতে হতো 10 টাকার ক্যাশ কার্ড, 20 টাকার ক্যাশ কার্ড ভরে। হাচ মনে আছে। সে দিনগুলো আজ অনেক দূরের কথা। আজকে না হয় আমি আমার প্রাইমারির স্কুলের গল্প বললাম। এরপর কোনো দিন যদি সময় পাই, তোমরা যদি এই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমার স্কুল জীবনের ঘটনা কিছু কমেন্টে শেয়ার করে যাও, তাহলে আমি ডেফিনেটলি আমার হাই স্কুলের ঘটনা বলবো এবং তোমাদের থেকে শুনবো। তোমরা কমেন্ট করো, আমি সেই কমেন্টটাও পড়বো নেক্সট দিন। ঠিক আছে? সবাই খুব 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 ভালো থেকো। আজকে আর ভিডিও করে বললাম না, কারণ এই গরমে ঘেমে নিয়ে একসা। এই এপ্রিল মাসেই যে গরম পড়ছে, মে জুন মাসে কী হবে কিছু বলা যাচ্ছে না। এখনই প্রায় 40-42 উঠে গেছে, কী আর করা যাবে। সবাই খুব ভালো থেকো। গরমে বেশি বেশি করে স্যালাইন ওয়াটার খাও, একটু ঠান্ডা জল গায়ে দাও, দিনে 2বার করে স্নান করো অ্যাটলিস্ট উইথ সাবান, কারণ যেই পরিমাণে গা হাত পা ঘেমে নিয়ে তো একসা, খুব অসুস্থ হয়ে পড়তে পারো। এবং এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেও। সুতরাং রৌদ্রেও বেরিও না, নিজেকে সেফ রাখো। যতটা রৌদ্রের বাইরে না থাকা যায় ততটা ভালো। আর সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।